এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এলও এর প্রিভিয়াস ইয়ারে আসা কিছু সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসির ওপর। সেখানে ম্যাথের ক্লাসও করানো রয়েছে এবং সায়েন্সের ক্লাসও করানো রয়েছে। আর সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে সেগুলো দেওয়া রয়েছে। তবে দেখো আজকের ক্লাসে কি কি কোশ্চেন রয়েছে। প্রথম এখানে কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা হলো সালোকসংশ্লেষ বা গাছের পাতার উপর রিলেটেড কোশ্চেন। পাতায় সবুজ রঞ্জক পদার্থের নিচের কোন উপাদানটি থাকে? পাতার সবুজ রঞ্জক উপাদান যাই হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কাজ হলো ক্লোরোফিল প্রস্তুত করতে সাহায্য করে এবং কি ক্লোরোফিল রঞ্জক তো প্রস্তুত করে এবং ক্লোরোফিল রঞ্জকের সাথে সাথে কি করবে, গাছের যে সবুজ অংশ সবুজ রং সেটা প্রদানে কি তৈরি করতে সাহায্য করে হলো ম্যাগনেসিয়াম। আশা করি বোঝা গেল। ম্যাগনেসিয়ামের কাজ, ম্যাগনেসিয়াম হলো অতিমাত্রিক মৌলিক উপাদান, গাছের অত্যন্ত জরুরি উপাদান হলো ম্যাগনেসিয়াম, গাছের বেশি পরিমাণে প্রয়োজন। দেখো এখান থেকে বোঝা গেল ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম কোথায় পাওয়া যায়? ক্যালসিয়াম আমাদের হাড়ের মধ্যে থাকে। ক্যালসিয়াম হাড়ে, আমাদের হাড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম। তারপরে আয়রন, আয়রনও ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে, গাছের ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। ক্লোরোফিল লিখে দিই, ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। প্রোক্যারিওটিস এর তুলনায় ইউক্যারিওটিক কোষে অনেক বেশি জটিল এবং নিম্নলিখিত কোন গঠনটি ইউক্যারিওটিক কোষের একচেটিয়া ভাব বিদ্যমান করে? প্রোক্যারিওটিক কোষের তুলনায় ইউক্যারিওটিক কোষে অনেক বেশি জটিল, ঠিক। তাহলে নিম্নলিখিত কোন গঠনটি ইউক্যারিওটিকের একচেটিয়া বিদ্যমান? তাহলে ইউক্যারিওটিকে সবচেয়ে বেশি কোনটা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষকে বলা হয় অনাদর্শ কোষ আর ইউক্যারিওটিককে বলা হয় আদর্শ কোষ। উন্নত প্রাণী এবং উদ্ভিদের দেহে ইউক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায় আর অনাদর্শ কোষ, তার মানে অনুন্নত প্রাণীদের দেহে দেখতে পাওয়া যাবে এটা অনাদর্শ কোষ। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর রয়েছে, কোষ পর্দাও রয়েছে, এর ক্ষেত্রেও ঠিক তাই। তারপর দেখো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আদর্শ কোষের ক্ষেত্রেও রয়েছে, প্রোক্যারিওটিক কোষে রয়েছে। তাহলে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায় আদর্শ কোষের ক্ষেত্রে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে এনার্জি প্রডিউস করতে, এনার্জি তৈরি করতে সাহায্য করে, গ্লুকোজ ভেঙে এনার্জি তৈরি করে। নিম্নলিখিত কোন অ্যাসিড স্বর্ণকরের দ্বারা স্বর্ণ ও রৌপ্য সামগ্রী পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। এটা আসলে রৌপ্যকে স্বর্ণকাররা সোনা বা রৌপ্য এটাকে সামগ্রী পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় মেলে অ্যাকুয়ারিজিয়া। অ্যাকুয়ারিজিয়া, তাহলে অ্যাকুয়ারিজিয়াটা আসলে কি? অ্যাকুয়ারিজিয়া হলো 3 ভাগ আয়তনের HNO3 নাইট্রিক অ্যাসিড আর 1 ভাগ আয়তনের HCl এর মিশ্রণকে বলা হয় অ্যাকুয়ারিজিয়া। সবচেয়ে বেশি নাইট্রিক অ্যাসিড রয়েছে 3 ভাগ, এই জন্য নাইট্রিক অ্যাসিড এখানে টিক করতে হলো আমাদের। আশা করি বোঝা গেল। 3 ভাগ ওজনে 3 ভাগ আয়তনের পরিমাণের নাইট্রিক অ্যাসিড 1 ভাগ HCl এর মিশ্রণকেই বলা হয় অ্যাকুয়ারিজিয়া। এই অ্যাকুয়ারিজিয়া সোনা রূপ প্রভৃতি দ্রবীভূত হয় এবং প্রভৃতি পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় এই অ্যাকুয়ারিজিয়া। গলকণ্ডের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? গলকণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয় আয়োডিন। গলকণ্ড কি রোগ? গলকণ্ড কি থাইরক্সিন গ্রন্থিজনিত রোগ বা থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ বা বেশি ক্ষরণের ফলে গলকণ্ড রোগ হয়। গলার ওখানে ফুলে ওঠে, চোখ ঠিকরে বেরিয়ে আসে, এই সমস্ত সিমটম হলো গলকণ্ডের সিমটম। গলকণ্ড 2 ধরনের হতে পারে, সাধারণ গলকণ্ড আর বিস্ফোরিত চোখ সহ গলকণ্ড। সাধারণ গলকণ্ড মানে কি থাইরক্সিন হরমোন যখন কম ক্ষরণ হবে সেক্ষেত্রে সাধারণ গলকণ্ড, থাইরক্সিন যদি বেশি ক্ষরণ হয় সেখানে বিস্ফোরিত চোখ সহ গলকণ্ড। তাহলে এই গলকণ্ড রোগের চিকিৎসা করার জন্য একটা আইসোটোপ ব্যবহার করা হয় আয়োডিনের, সেটা হলো কি আয়োডিন 131। আর থাইরক্সিন হরমোনের উপাদানই হলো আবার কি আয়োডিন, এটাও তোমরা মনে রাখবে আয়োডিন। কোবাল্ট-16 এগুলো প্রত্যেকটা আইসোটোপ। কোবাল্ট-16 ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসার কাজে, ক্যান্সারের চিকিৎসায়, ক্যান্সার। ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক চুল্লিতে। সোডিয়াম 24 ব্যবহার করা হয় কোন পাইপের মধ্যে ছিদ্র আছে কিনা সেই ছিদ্র সন্ধান করার জন্য ব্যবহার করা হয় ছিদ্র।
অ্যামোনিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত কি? অ্যামোনিয়াম ফসফেট রাসায়নিক সংকেত হলো অপশন এ NH43PO, এটা মুখস্থ করতে হবে। ধাতব অক্সাইড এবং অ্যাসিডের মধ্যে সাধারণ বিক্রিয়াটি কিভাবে লেখা হয়? ধাতব অক্সাইড, আমি ধাতব অক্সাইডটা ধরলাম উদাহরণ ক্যালসিয়াম অক্সাইড, এর সঙ্গে একটা অ্যাসিডের বিক্রিয়া করা হলো। আচ্ছা, আমি HCl এর বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ, জল তো জলই। আমরা কার কার বিক্রিয়া করিয়েছি? ধাতব অক্সাইড, যে ক্যালসিয়াম ধাতু তার সঙ্গে ও যুক্ত রয়েছে, তাই ধাতব অক্সাইড, এটা ধাতব অক্সাইড। তার সঙ্গে বিক্রিয়া করেছি আমরা অ্যাসিডের, এই যে অ্যাসিড HCl, বিক্রিয়া করে কি পেলাম? জল আর লবণ পেলাম। তাহলে কোন বিক্রিয়ার সঙ্গে মিলছে? ধাতব অক্সাইড, অ্যাসিড, লবণ, জল। অপশন এ হবে সঠিক উত্তর। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির বৃহত্তম আকার রয়েছে? এটা তোমাকে জানতে হবে একটু, আমরা পর্যায় সারণী যে রয়েছে সেই কনসেপ্ট দিয়ে এটা আমরা করবো। ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক হলো 15, ক্লোরিনের 17, আটা হলো আর্গন, আর্গনের 18, সালফারের 16। তাহলে যদি ফসফরাসের পারমাণবিক বিন্যাস করি তাহলে প্রথম কক্ষে 2টো থাকবে, আর পরের কক্ষে 8টা, শেষ কক্ষে 5টা। গেল প্রথমটা ফসফরাসের ক্ষেত্রে। ক্লোরিনকে যদি আমরা পরমাণু বিশ্লেষণ করি ইলেকট্রনগুলিকে, তাহলে কি হবে? 2 8 7। তারপর আর্গনের হবে 2 8 8, আর সালফারের হবে 2 8 6। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে কতগুলি রয়েছে? 3টা করে, 1 2 3, নিচেও 3। তার মানে এদের পর্যায় হলো 3, যতগুলো এরকম থাকবে সেটা হলো পর্যায়। তাহলে এদের বলা বোঝা গেল এদের পর্যায় হলো 3, পর্যায় 3। এই সবগুলোই 3 নম্বর পর্যায়ে রয়েছে। এখন যখন পর্যায় সমান হবে তখন শ্রেণীগুলোকে দেখতে হবে, শ্রেণীগুলোকে আলাদা আলাদা। দেখো সবার সবচেয়ে কম কি রয়েছে? শেষ কক্ষ দেখে আমরা শ্রেণী নির্ণয় করবো। শেষ কক্ষ, শেষেরটা, শেষে কত রয়েছে? সবচেয়ে কম করে 6। 6 ফলে কি 2 এর চেয়ে বেশি রয়েছে, 10 যোগ করে দাও। তাহলে সালফারের শ্রেণী হবে 16 নং শ্রেণী। তাহলে 16 নং শ্রেণীতে থাকবে সালফার। তারপরে কি না, সবার মধ্যে ফসফরাস নেই। ফসফরাস দেখো 5 রয়েছে, 10 এর সঙ্গে 5 15, তাহলে 15 রঙে ফসফরাস। তারপরে 16 রঙে সালফার আসবে, 15 রঙে আসবে ফসফরাস। তারপরে 16 নং শ্রেণী, 16 কার রয়েছে? 6, তার সঙ্গে 10 যোগ করে 16 রঙে হবে সালফার। ক্লোরিন 7, 10 তার সঙ্গে 10 যোগ করে 17, তাহলে 17 নং শ্রেণীতে থাকবে ক্লোরিন। আর একটা বাকি রয়েছে 18 নং শ্রেণী, আর 18 নং শ্রেণীতে থাকবে আমাদের আর্গন। আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, তাই জন্য আর্গন 18 নং শ্রেণীতে থাকে। এখন বলছে বৃহত্তম কোনটা? তোমরা সবসময় মনে রাখবে কোন একটা পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাবে তখন পরমাণুর আকার হ্রাস পেতে থাকে, হ্রাস পাবে। তার মানে এই পাশ থেকে এই পাশে যদি আমরা যাই, সবার বড় কোনটা হবে? ফসফরাস। এটাই আমাকে বের করতে বলেছে। এর পরমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, অপশন এ। আশা করি সবচেয়ে ছোট কে এর মধ্যে? আর্গন। ছোট বলতে পারে, বড় বলতে পারে, এটা পরমাণু ভার। যদি উল্টো পাশে আসে এরকম ভাবে তখন উল্টো হবে, উপর থেকে যখন নিচে নামবে তখন সেটা হয় বৃদ্ধি। কিসের বৃদ্ধি? পরমাণুর আকারের বৃদ্ধি। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত? 3.6 × 10⁶ জুল। 1 কিলোওয়াট আওয়ার, এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কিলোওয়াটটাকে আমাকে ওয়াটে আনতে হবে। তাহলে 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট, তাহলে 1000 ওয়াট। এই ঘন্টাকে আমরা সেকেন্ডে আনবো, 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড। 3600, তাহলে আমি কি পেলাম? এখন এটা কি কিলোওয়াট আওয়ার থেকে ওয়াটে এসে গেল, আর হলো এখানে কিসের থেকে আমাদের আসলো? সেকেন্ডে। তাহলে এখানে কিলোওয়াট, ওয়াট, সেকেন্ড। আশা করি বোঝা গেল। তাহলে একে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কি হবে? 36 3 4 5, 1 2 3 4 5। দেখো আমাকে আনতে 3.6 দিয়ে, তার মানে আমি এভাবে লিখতে পারি 36 এর 10 দিয়ে ভাগ করব, কিন্তু 10 তো অতিরিক্ত নিলাম, তাই জন্য 10 একটা গুণ করে দিলাম। এখানে আর কটা শূন্য বাকি রয়েছে? একটা, 5টা শূন্য। তাহলে কি যে ভাগ করি আমরা পাবো 3.6 ইনটু কতগুলো শূন্য হলো এখন আলটিমেটলি 5 একে 6, 3.6 ইনটু 10⁶। এটা কিসে পরিণত হবে? তখন জুলে পরিণত হবে। তার মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। এইভাবে আমাদের কনভার্সন করে দিলাম তোমাদের। 3.6 10⁶ এর তড়িৎ ক্ষমতার একক। ওয়াট সেকেন্ড থেকে আমরা আসলাম কি? জুলে। তাহলে বোঝা গেল। বোতলের জল দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলটিকে কি বলা হয়? পুলকতা। কোনো একটা মনে করো জল স্তর রয়েছে, কোনো জল স্তরে কোনো একটা জিনিসকে এখানে দ্রবীভূত করি,
তাহলে সেই যে জিনিসটাকে তুমি দ্রবীভূত করবে তার উপর নিচের থাকা জল একটা ঊর্ধ্বমুখী বল সবসময় প্রয়োগ করবে, সেই বলটাকেই আমরা বলি প্লবতা। প্লবতা, এই যে প্লবতার কনসেপ্ট এটা দিয়েছিলেন বিজ্ঞানী আর্কিমিডিস। তাহলে প্লবতা কি? প্লবতা হলো এক ধরনের বল। তাহলে এই প্লবতার একক যদি পরীক্ষায় জিজ্ঞেস করে বলের একক যা হবে প্লবতার একক তাই হবে। তাহলে নিউটন আর ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন আর সিজিএস পদ্ধতিতে হবে ডাইন। এখান থেকে আর যদি ভেতর থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে প্লবতা রিলেটেড কি হবে, দেখো এখানে কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। মনে করে একটা জল তল রয়েছে, এইখানে একটা উপরে বস্তু উপরে ভাসছে, তার মানে কি এই বস্তু মনে করে উপর থেকে একটা বল প্রয়োগ করবে, নিচের প্লবতার জলটাও একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, নিচে যে জলের উপর জলটা রয়েছে সেটা বস্তুটার উপর একটা পাল্টা বল প্রয়োগ, সেটাই তো প্লবতা। যখন এই প্লবতার মানটা বেশি হয় P1 ফর প্লবতা আর এই বস্তুর দ্বারা অধিকৃত বলের মান ছোট হয়, তখন প্লবতা বেশি উপর দিকে ঠেলা দিবে, তখন বস্তু তখন ভাসবে। এখন যদি তোমাদের বস্তু যদি সমান সমান হয়ে যায় তখন কি হবে? তখন এরকম জলের ভেতরে ডুবে ডুবে ভাসবে। তাহলে P ইকুয়াল টু ডাব। কখন ডুববে একদম নিচে পড়ে যাবে? তখন প্লবতা মানের মান একদম ছোট হয়ে যাবে আর বস্তুর দ্বারা বল বেশি হবে, তখন এই বস্তুটা একদম তলায় আসবে, তলায় গিয়ে পড়বে। এই হলো প্লবতার কনসেপ্ট। আশা করি বোঝা গেল। এখানে রয়েছে চাপ। চাপ ইকুয়াল টু আমরা জানি বল বাই ক্ষেত্রফল। বল বাই বলের একক হলো নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার হলো এটা এসআই পদ্ধতিতে চাপের একক। সিজিএস পদ্ধতিতে চাপের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটা সিজিএস পদ্ধতি। এই নিউটন পার মিটার স্কয়ার কে আমরা একে বলে থাকি আবার পাস্কাল। তাহলে চাপের একক পাস্কাল যদি বলা থাকে সেটাও চলবে। সেমিনাল ভেসিকাল বীর্য বহনকারী প্রায় 40 সেন্টিমিটার দৈর্ঘ্য সরল নালীটিকে কি বলে? বীর্য যে নালীতে বহন হবে সেটার নাম, সেটা হবে ভাস ডিফারেন্স বা ভ্যাস ডিফারেন্স। মানব চোখে কোনটি অংশ নয়? এর সঠিক উত্তর ককলিয়া মানব চোখের অংশ। এটা কার অংশ? কানের অংশ। তাহলে ককলিয়া কি কাজ করে? যদি মনে করো আমাদের এটা কান হয়, কানের সাথে কি থাকে? এরকম একটা অডিটরি ক্যানেল থাকে, এটাকে বলা হয় অডিটরি ক্যানেল। অডিটরি ক্যানেল, এর মধ্যে একটা ডামের মতো অংশ দেখতে পাবো। এই ডামের সঙ্গে তিন ধরনের হাড় থাকে, বোঝার জন্য ছবি আঁকছি। তিনটা হাড় থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তার সঙ্গে দেখবে এখানে একটা শামুকের মতো অংশ দেখতে পাওয়া যায়, আর তার সঙ্গে অডিটরি নার্ভ থাকে, অডিটরি নার্ভ, অডিটরি নার্ভ। আর শামুকের মতো পেঁচানো অংশ থাকে, তাকে বলা হয় ককলিয়া। তার মানে ককলিয়া কোথায় দেখতে পাওয়া যায়? কানে দেখতে পাওয়া যায়। তাহলে ককলিয়ার কাজ কি? প্রথমে মনে করো সাউন্ডটা আমাদের কানে আসে পিনহার মাধ্যমে, সেটা কান সেটাকে গ্রহণ করে, সাউন্ড আসলো, সাউন্ডটা ট্রাভেল করলো, তারপরে যে এয়ার ডাম থাকে কানের মধ্যে, সেই এয়ার ডামের মধ্যে আঘাত করে। কারণ এয়ার ডামের মধ্যে আঘাত করলো সাউন্ডটা, তাহলে কি হবে? এই এয়ার ডামটা ভাইব্রেট হবে, আর ভাইব্রেট হওয়ার জন্য একটা কম্পন তো তৈরি হলো। সেই সাউন্ডের কম্পনটা তিনটা হাড় থাকে কানের মধ্যে, মেলিয়াস, তিন ধরনের হাড় থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে পরীক্ষায় আসবে যে কানের মধ্যে হাড়গুলো কি কি? মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এই তিন ধরনের হাড় কানে দেখতে পাওয়া যায়। এখান থেকে মনে রাখার বিষয় যে এই যে স্টেপিস রয়েছে আমাদের কানের সবচেয়ে ছোট হাড়। কানের না সরি বলে আমাদের দেহের সবচেয়ে ছোট হাড় বলে দাও, ঝামেলা শেষে। দেহের মধ্যে সবচেয়ে ছোট হাড়, দেহের সবচেয়ে ছোট হাড়, সবচেয়ে ছোট হাড়। আর সবচেয়ে বড় হাড় হলো ফিমার, আমাদের উরুতে রয়েছে। গেল এই স্টেপিস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, তিন ধরনের হাড়। এখানে তারপর একটা ভাইব্রেটটা আসলো, ভাইব্রেটটা এসে আমাদের ককলিয়াতে পৌঁছবে। সেই ককলিয়ার কাজ হলো মেইন কাজ, এই যে আমাদের শব্দটা আসলো, শব্দটা কি? সাউন্ড ওয়েভ। সেই সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করা, সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করবে, এটাই কাজ হলো ককলিয়ার। এখন প্রশ্ন হলো যে সাউন্ড ওয়েভ থেকে যে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট হবে, কারণটা কি? কারণ আমাদের মস্তিষ্কে যে অডিটরি নার্ভ রয়েছে, মস্তিষ্কে ইলেকট্রিক্যাল সিগন্যাল অনুভূত করতে পারে, সাউন্ড ওয়েভকে বুঝতে পারে না। এই জন্য সাউন্ডটাকে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করা জরুরি। আশা করি বোঝা গেল ককলিয়ার ফাংশন। এবার যে এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটি কর্নিয়া, সিলিয়ারি পেশি, আইরিশ, প্রত্যেকটি চোখের অংশ। কর্নিয়া, সিলিয়ারি পেশি আর আইরিশ। কর্নিয়ার মাধ্যমে আলো ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করে আমাদের লেন্সের ভিতর দিয়ে যাবে এবং কি প্রতিবিম্ব তৈরি করতে এই কর্নিয়া সাহায্য করে। আশা করি বোঝা গেল, মানে আলোকে ফোকাস করতে সাহায্য করবে, ফোকাস। আর সিলিয়ারি পেশি আমাদের চোখের মধ্যে দেখবে
লেন্স থাকে, লেন্সের দুপাশে এক ধরনের পেশি থাকে, সেটা হলো সিলিয়ারি পেশি। সেই সিলিয়ারি পেশিটা কি করে, এই যে লেন্সের আলোর ঘনত্ব কম বেশি অনুযায়ী সেই লেন্সটাকে অ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করে, এটা হলো সিলিয়ারি পেশির কাজ। আইরিশ মানে কি, যেটা আলোটা চোখের মধ্যে প্রবেশ করে সেই আলোটার কতটা পরিমাণ যাবে সেটাকে কন্ট্রোল করা, কন্ট্রোল, এই হলো আইরিশের কাজ। এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে, চোখের যখন ট্রান্সপ্লান্ট করে একজনের চোখ আরেকজনের চোখে প্রতিস্থাপন, তখন কিসের অপারেশন করা হয়, তখন কর্নিয়ার অপারেশন করা হয়। মাটিতে জল প্রবেশের প্রক্রিয়াটি ড্যাশ নামে পরিচিত, মাটিতে জল প্রবেশ করলে অভিস্রাবণ নামে পরিচিত। এখন অভিস্রাবণ ব্যাপারটা কি, অভিস্রাবণ মানে হলো কম ঘনত্বের দ্রবণের দাবক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে, কম ঘনত্বের দ্রবণের দাবক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে, বেশি ঘনত্বের দ্রবণ। তার মানে একটা উদাহরণ নিয়ে দেখা যাক, আমরা জলের মধ্যে কিশমিশ ভিজিয়ে রাখি, তাহলে কিশমিশের ভেতরে নিশ্চয়ই ঘনত্ব বেশি, আর বাইরে জল থাকবে, তাহলে জলের ঘনত্ব নিশ্চয়ই কম, ঘনত্ব কম জলের, সেই জলটা কি হয় কিশমিশের মধ্যে প্রবেশ করে। এই যে কম ঘনত্বের দ্রবণের দাবক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করছে, এই ঘটনাই হলো কি অভিস্রাবণ। অভিস্রাবণের সময় আরেকটা কন্ডিশন মনে রাখবে, অভিস্রাবণের ক্ষেত্রে অর্ধবদ্ধ পর্দা থাকা জরুরি, এখানে যে কিশমিশের যে আবরণটা থাকে পারে সেটা অর্ধবদ্ধ পর্দা রূপে কাজ করে, তাহলে অভিস্রাবণের আরেকটা কন্ডিশন কি অর্ধবেদ্য পর্দা থাকা জরুরি, অর্ধবেদ্য পর্দা থাকতে হবে। আশা করি অভিস্রাবণ ক্লিয়ার হলো। এই প্রক্রিয়ার সাহায্যে মাটিতে জল প্রবেশ করে, আশা করি বোঝা গেল। এখান থেকে যদি বলে অভিস্রাবণ তো গেল, আরেকটি প্রক্রিয়া আমরা জানি এর সঙ্গে রিলেটেড ছিল ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া মানে কি, বেশি ঘনত্ব থেকে ব্যাপনের সময় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রবণ ছড়িয়ে পড়ে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রবণ ছড়িয়ে পড়বে, সেটাই হলো ব্যাপন। যেমন ঘরের মধ্যে তোমরা একটা ধূপকাঠি লাগাবে, সেই ধূপকাঠি সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই ধূপকাঠি ঘন সৃষ্টি হলো, সেখানে বেশি ঘনত্ব তারপরে আস্তে কম ঘনত্বের মধ্যে ছড়িয়ে পড়ে, এই ঘটনাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। নিম্নলিখিত মধ্যে কোনটি খুব উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশনে হীরার উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই কি উচ্চ। তাহলে এখানে আর প্রত্যেকটি রয়েছে হীরা, ফ্লোরিন, গ্রাফাইট, কাঠকয়লা, প্রত্যেকটি কার্বনের রূপভেদ। হীরা কি কাজ করে, হীরা হলো তাপের সুপরিবাহী এবং বিদ্যুতের কুপরিবাহী, মানে এর মধ্যে কারেন্ট যাবে না। আশা করি বোঝা গেল। গ্রাফাইট কিন্তু একটা অধাতু, কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও সেটা তাপ ও তড়িতের সুপরিবাহী, দুটোই যায়, তাপ আর তড়িৎ। গ্রাফাইট আমাদের পেন্সিলের যে আমাদের থাকে গ্রাফাইট, সেখানে পেন্সিল রিফিল সেখানে ব্যবহার করা হয় গ্রাফাইট। এখানে আরো হচ্ছে ফ্লোরিনের আমরা বলি C16 বলা হয় ফ্লোরিনকে, এই C16 ফ্লোরিনটা ওটা বলের মতো দেখতে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে বাকি বল। ফ্লোরিন বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জামের মধ্যে ব্যবহার করা হয়, ফ্লোরিন সুপার কন্ডাক্টর হিসেবে সাধারণত ব্যবহার করা হয়, সুপার কন্ডাক্টর। এবং মেডিসিন ইন্ডাস্ট্রিতেও এর ব্যবহার রয়েছে, মেডিসিন ইন্ডাস্ট্রি। কাণ্ডের বৃদ্ধিতে সহায়তাকারী উদ্ভিদ হরমোন কোনটি, অপশন এ জিবরেলিক অ্যাসিড, অপশন এ সাইটোকাইনিন, অপশন সি অক্সিন, অপশন ডি ইনসুলিন। এর সঠিক হতে হবে অক্সিন। অক্সিন উদ্ভিদের কাণ্ডের অথবা বৃদ্ধিতে সাহায্য করে, বিভিন্ন যখন উদ্ভিদের সামনের অংশ অর্থাৎ মধ্য কথা বলে অগ্রমুকুলের অগ্র অংশ যেখানে থাকবে সেই অংশে বৃদ্ধিতে সাহায্য, মূলের যে বৃদ্ধি হচ্ছে উদ্ভিদের সেই অংশে সাহায্য করবে, কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি, পাতার অগ্রভাগের বৃদ্ধি, সেই সমস্ত অংশে উদ্ভিদের বৃদ্ধিতে মিলে সাহায্য করে অক্সিন। তাহলে অক্সিনকে বলা হয়, অক্সিনের রাসায়নিক নাম হলো IAA। IA এর ফুল ফর্ম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে গাছের অগ্রমুকুলে বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। এখানে যে ইনসুলিন রয়েছে, ইনসুলিন প্রাণী হরমোন,
ইনসুলিন আমাদের দেহের অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয়, বিটা কোষ। তাহলে ইনসুলিনের কাজ কি, ফাংশন কি? আমরা যে গ্লুকোজ রয়েছে আমাদের, সেই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে সাহায্য করে ইনসুলিন। এখন ইনসুলিন যদি ঠিকঠাক কাজ না করে তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন পরিণত হবে না, এর ফলে ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন যে আমাদের সমস্যা সৃষ্টি হবে সেটাকে আমরা বলি ব্লাড সুগার। তাহলে ব্লাড সুগারের জন্য দায়ী কোন হরমোন বলতে পারি আমরা? ইনসুলিন হরমোন, ঠিকঠাক যদি ক্ষরণ না হয়। আশা করি বোঝা গেল এখানে। তারপরে গেল, এখানে গেল, তারপরে হলো জিব্বরেলিক অ্যাসিড। জিব্বরেলিনের রাসায়নিক নাম হলো জিএ ফর জিব্বরেলিক অ্যাসিড, জিব্বরেলিক অ্যাসিড। জিব্বরেলিক অ্যাসিডের কাজ হলো বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য রয়েছে এর। জিব্বরেলিক অ্যাসিড ফলের গঠনে সাহায্য করে, সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, উদ্ভিদের কোষ বিভাজনে। অ্যালকাইনের সাধারণ সংকেতটি কি? অ্যালকাইন, অ্যালকিন, আর হলো অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকিন। দেখো অ্যালকেন সবার প্রথমে আলোচনা করি, তারপরে প্রত্যেকটা আস্তে আসছি। অ্যালকেন, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। তারপরে হলো অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিনের সংকেত হলো CnH2n। এবার আমাদের আসবে অ্যালকাইন, অ্যালকাইনের সংকেত হলো CnH2n-, জেনারেল সংকেত। তাহলে অ্যালকিন যৌগগুলো সবসময় এক বন্ধনের সঙ্গে যুক্ত হয়, আর অ্যালকিন গেল, এবং অ্যালকিন দ্বিবন্ধনের সঙ্গে, অ্যালকাইন হলো তিন বন্ধনের সঙ্গে। আমরা বলছি অ্যালকাইনের সংকেত কত? তাই CnH2n-2 হবে সঠিক উত্তর, অপশন বি। 12 ভোল্ট বিভব পার্থক্য থাকা দুটি বিন্দু ধরে 4 কুলম্ব স্থানান্তরিত হতে কত কার্য লাগবে? তার মানে আমরা কার্য বের করতে বিদ্যুতের বিপরীত সাহায্যে, এই জন্য ফর্মুলা হলো W = Q × V। Q ফর আধান 4 কুলম্ব, এটা হলো আধানের SI একক কুলম্ব, 4 ইন্টু বিভব প্রভেদের মান হলো 12, তাহলে 12 × 4, 4 × 12 48, এত জুল। এই ফর্মুলাটা তুমি জানলেই এই অঙ্কটা করতে পারো। একটি কাঙ্ক্ষিত ধাতুর অন্য কোনো বস্তুর ওপর বিদ্যুতের মাধ্যমে একটি স্তরে জমা করার প্রক্রিয়াটিকে কি বলা হয়? তড়িৎ লেপন। তড়িৎ লেপন হলো কোনো একটা ধাতুর ওপর অন্য একটা ধাতুর যে প্রলেপ দেওয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় তড়িৎ লেপন। এই প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণের কনসেপ্ট ইউজ করা, পদ্ধতি ইউজ করা হয়, তড়িৎ বিশ্লেষণ। তাই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি করা হয়? কোনো একটা দণ্ড নেওয়া হয়, আর দুটো দণ্ড নেওয়া হয়, একটা এরকম ভোল্টমিটার বসানো হয়, এখানে দুটো প্রান্ত থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ প্রান্ত একটাকে বলা হয় ক্যাথোড, একটা বলে অ্যানোড। পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড, আর ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় ক্যাথোড। ক্যাথোড পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ক্যাথোড কোন প্রান্তের সঙ্গে যুক্ত হয়? ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে, ক্যাথোড। তারপরে এখানে কারেন্ট দেওয়া হয়, আর এখানে কোনো একটা ধাতুকে রাখা হয়, বা ওখানে অপর একটা ধাতু, একটা ধাতু ক্ষয় পেয়ে আরেকটা ধাতু যাবে, এই যে ঘটনা, এই ঘটনাই হলো তড়িৎ লেপন প্রক্রিয়া। তাহলে তড়িৎ লেপন প্রক্রিয়া বোঝা গেল, তড়িৎ লেপন প্রক্রিয়া। মানব শরীরের নিম্নলিখিত কোনটি বৃহত্তম গ্রন্থি? মানব শরীরের ভেতরে বলছে বৃহত্তম গ্রন্থি, তাহলে হবে যকৃৎ, অপশন বি। লিভার হলো মানব শরীরের বৃহত্তম গ্রন্থি। ছোট গ্রন্থি কি সবচেয়ে? সবচেয়ে ছোট, এটা হলো পিনিয়াল গ্রন্থি, মাথার মধ্যে রয়েছে আমাদের পিনিয়াল গ্রন্থি। আবার এর সঙ্গে মনে রাখবে পিনিয়াল গ্রন্থি কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা। আর যকৃৎ কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে আমাদের যদি সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হয়, তাও সেই ক্ষেত্রে আমাকে অ্যান্সার করতে হবে পিনিয়াল গ্রন্থি। আর এমনি যদি বলে সবচেয়ে ছোট গ্রন্থি, সেটা হবে পিনিয়াল গ্রন্থি। সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় অন্তঃক্ষরা যদি গ্রন্থি বলে, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি সবচেয়ে বড়, সেটা হবে থাইরয়েড। ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভর ইন্টু বেগ ইকুয়াল টু ভরবেগ।
স্মৃতিশক্তি মানে কি? স্মৃতিশক্তি রাশিমালাটা জেনে রাখো, যাতে কাজে লাগতে পারে, mgh। আর গতিশক্তির রাশিমালা হলো হাফ mv²। এটা হলো গতিশক্তির রাশিমালা। বল ইকুয়াল টু কি? F ইকুয়াল টু m ইন্টু a। এটা হলো বল এবং ত্বরণ রিলেটেড একটা রাশিমালা। এগুলো পরীক্ষায় বিভিন্ন অঙ্ক করার সময় কাজে লাগে। জাইলেম কি ধরনের কলা? জাইলেম একটি জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলার মধ্যে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ও ফ্লোয়েম। দেখো, জাইলেমকে সাধারণত বলা হয় সজীব কলা, মৃত কলা। কিন্তু জাইলেমের মধ্যে একটা পার্ট রয়েছে, সেটা জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা এই কিন্তু সজীব। আর ফ্লোয়েমকে সাধারণত সজীব কলা বলা হয়। আর ফ্লোয়েম তন্তু হলো মৃত, এর মধ্যে একটা অংশ ফ্লোয়েম তন্তু। এই ফ্লোয়েম তন্তু হলো মৃত। জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি? জাইলেম হলো উদ্ভিদের জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। তাহলে ওয়াটার, জল এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। আর ফ্লোয়েম যে উদ্ভিদের খাদ্য বিভিন্ন উৎপাদন তৈরি হলো সেটা পরিবহনে সাহায্য করে। খাদ্যবস্তু বা বিভিন্ন খাদ্য বা পুষ্টি পদার্থ, লিখে দাও পুষ্টি পদার্থ পরিবহনে সাহায্য করে। পরিবহন। রৌপ্যর ঘনত্ব 10.8 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। জলের ঘনত্ব এত, তাহলে এজির আপেক্ষিক ঘনত্ব কত? আপেক্ষিক ঘনত্ব বের করার জন্য আমাকে কি করতে হবে? এজি মানে রূপর সংকেত হলো এজি বা চিহ্ন এজি। তাহলে ফর্মুলা হলো রূপর ঘনত্ব বাই, যেটা তোমাকে বের করতে বলবে সেটা দিবে উপরে, এজির ডেনসিটি বাই জলের ওয়াটার ডেনসিটি। তাই এখন এজি ডেনসিটি হলো 10.8 ইন্টু 10 কিউব, আর জলের হলো 10 কিউব, আর নেই, এটা কাটাকাটি গেল, তাহলে 10.8। একক কি? এই একক কিন্তু নেই। কেন একক নেই? দেখো, এটা কেজি পার মিটার কিউব, কেজি ভাগ করা হলো, কাটাকাটি গেল। তাই এখান থেকে মনে রাখতে হবে তোমাদের যে আপেক্ষিক গুরুত্বের কোনো নির্দিষ্ট একক নেই, কারণ কি দুটি সমজাতীয় রাশির ভাগফল হলো আপেক্ষিক গুরুত্ব। মানুষের মধ্যে দ্রবণীয় নাইট্রোজেন যৌগের আকার এর রেচন দ্রব্যগুলি কিডনিতে ড্যাশ দ্বারা অপসারিত হয়? কিডনিতে নেফ্রনের দ্বারা অপসারিত হয়। বাকিগুলো যেগুলো অপশন হচ্ছে এর মধ্যে একটাও যায় না। আর নেফ্রন হলো বৃক্কের গঠনগত কার্যগত একক। বৃক্কের গঠনগত ও কার্যগত একক। গঠনগত কার্যগত একক। তাহলে বৃক্ক কি করে? বৃক্ক বা কিডনি আমাদের বিভিন্ন ধরনের পরিশোধনের কাজ করে, পরিস্রুতকরণের কাজ করে। পরিস্রুতকরণ। আর কি দেহে জল ও খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? জল খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ভারসাম্য। তাহলে দেখো, কিডনির কাজ বোঝা গেল। আর কিডনিতে ক্রিয়েটিনিন প্রভৃতি যে পদার্থ উৎপন্ন হয়, এই ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে দেখা যায় যে বৃক্ক সঠিক একটা কাজ করছে কিনা তা নির্ণয় করা হয়। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দি সেল। পাওয়ার হাউস অফ দি সেল বলা হয়। নিম্নলিখিত কোন অস্থায়ী মেমোরির উদাহরণ? এর সঠিক উত্তর হবে অপশন সি, রোম। রোমের ফুল হলো রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, এটা অস্থায়ী, ভুলে যায়। আর স্থায়ী মেমোরি যদি বলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে র্যাম। স্থায়ী মেমোরি। আর র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। শেষ মেমোরি।
নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেমের অংশ নয়? জাভা। জাভা একটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, আর বাকিগুলো রয়েছে অপারেটিং সিস্টেমের অংশ। একটি দ্রবণে 320 গ্রাম জলে 42 গ্রাম সাধারণ লবণ থাকে। দ্রবণের ভর শতাংশ হিসাবে ভরের ঘনত্ব গণনা করতে বলেছে। এই জন্য আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে? টোটাল দ্রবণের পরিমাণ কত, জল আর লবণ মিলে টোটাল দ্রবণটা তৈরি হবে, সেটা আমাকে নিতে হবে। তাহলে কত দাঁড়াবে? 2 2 4 2 কত 6 আর 3 362। তার মধ্যে লবণ কতটুকু আছে উপরে দাও, আর শতকরায় আনতে হবে ইনটু 100। এইকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে মনে করো 4 দিয়ে 2 দিয়ে দাও 21, একে যদি 2 দিয়ে দেই 18 দোকানে 36, এখানে একটা শূন্য করে দিলাম ক্যালকুলেশন সুবিধার জন্য। ক্লিয়ার? তা এখন যদি কাটাকাটি করি 3 7 21, 3 6 18, 2 দিয়ে দিলে 5, 3 5 7 35, নিচে কত 3 অ্যাপ্রক্সিমেট 3 11 33, 11 পয়েন্ট সামথিং। তার মানে অপশন সি। পার্সেন্টটা দিতে হবে, কিন্তু পার্সেন্ট নেই, সেটা কিন্তু মনে রাখা দরকার। সকল বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা রয়েছে ড্যাশ বইতে। সকল বিপন্ন প্রাণী এবং উদ্ভিদের তালিকা রয়েছে রেড ডাটা বুকে। রেড ডাটা বুক কে পাবলিশ করে? IUCN। IUCN এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ফেশন অফ নেচার। IUCN স্থাপিত হয়েছিল 1948 এবং এর যে তথ্য ডাটাটা সেই বই পাবলিশ করেছিল 1964 পাবলিশড। এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড হেডকোয়ার্টার। উদ্ভিদ অংশের আলোর দিকে চলনকে কি বলা হয়? ইতিবাচক আলোক নির্ণীত চলন। নিচের কোনটি বেগুনি রঙের কঠিন হ্যালোজেন? বেগুনি কালারের কোন হ্যালোজেনটা? বেগুনি কালার রয়েছে আয়োডিনের। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লোরিনের কালার একটা নীলাভ সবুজ রঙের। ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, নীলাভ সবুজ। ভূমি থেকে 8 মিটার উচ্চতায় 10 কেজি ভরের বস্তু দ্বারা অধিকৃত শক্তি নির্ণয় করুন প্রদত্ত জিওগ্রাফি। ভূমি থেকে 10 মিটার উচ্চতা, মানে নিচ থেকে উপরের কথা বলা হয়েছে। 8 মিটার উচ্চতা কোন বস্তুকে নিয়ে যাওয়া হলো, বস্তুর ভর যদি 10 কেজি হয় এবং যেখানে অভিকর্ষিত ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড, তাহলে এই ক্ষেত্রে বলেছে বস্তুর মধ্যে শক্তিটা কত সঞ্চিত হবে, এই হলো অঙ্ক। তাহলে এখানে কোন বস্তুকে যদি নিচ থেকে উপরের মধ্যে কি শক্তি সঞ্চিত হবে? স্থিতিশক্তি সঞ্চিত হবে। তাহলে মোদ্দা কথা এখানে স্থিতিশক্তির পরিমাণই আমাকে বের করতে বলেছে। স্থিতিশক্তি বের করার ফর্মুলা তোমাদের প্রথম একটুতে বুঝালাম, সেটা কি? mgh। এই ফর্মুলা ইউজ করতে হবে। আর গতিশক্তি যদি বুঝা তখন হাফ mv²। m এর মান 10 কেজি আর g এর মান 9.8 আর হাইট হলো 8। ক্যালকুলেশন করো, নিচে 10 কাটাকাটি যাবে, আলটা 64 4, 8 নং 72 আর 6 78, তাহলে 784 এত জুল হবে সঠিক অপশন এ। আজকের ক্লাসে এই 29 খানা কোশ্চেন ছিল, 29 কোশ্চেন আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।